আজকের লেকচারে শুরু করব সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা কি জিনিস পুরো ডিটেলসে ডিসকাস করব এই লেকচারে। যেরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য সেগুলো সবই আমরা এই লেকচারে একে একে সব ডিটেলসই আমরা ক্লিয়ার করব। অলরেডি এর আগে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি 60 থেকে 65 খানা ভিডিও অলরেডি চলে এসেছে আমাদের প্লেলিস্টে। যারা এখনো বেসিক কনসেপ্টগুলো গ্রিপ আপ করোনি, আমি এই লেকচারের আই বাটনে পুরো প্লেলিস্টটা প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে কিন্তু গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি কি বলছে সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং ফেজে। সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং ইজ আ প্রসেস of analyzing, modifying and improving an existing software system without changing its main purpose। তার মানে গল্পটা কি, প্রথম লাইন থেকে একটা বড় একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং কথাটার মানে হচ্ছে যে তোমার কাছে একটা অলরেডি এক্সিস্টিং সফটওয়্যার রয়েছে, সেটাকে আবার নতুন করে তোমরা বানাচ্ছ। বানানোর জন্য তোমাকে অলরেডি কিভাবে আগে বানানো হয়েছে সেটাকে দেখতে হবে এবং তার মধ্যে কিছু পার্টস কিন্তু মডিফাই করতে হবে এবং ইমপ্রুভ করে আমাদের নতুন সিস্টেম বানাতে হবে। বাট একটা কথা ইম্পর্টেন্ট, যে আমাদের মেন পারপোজটা কিন্তু চেঞ্জ করলে হবে না। মানে আমার আগে যে সফটওয়্যার যে কাজটা করতো সেই কাজটা কিন্তু ইমপ্রুভ করার পরও, মানে নতুনটা বানানোর পরও কিন্তু আমাদের সেটা সেই কাজটাই থাকতে হবে। আলটিমেটলি পুরনোটা থেকে নতুন আসছি কেন, অনেক সময় কি হয় আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, তো আমরা সেই টেকনোলজিটাকে ম্যাচ করানোর জন্য আমাদের ধরে নাও আগে যে সফটওয়্যারটা সি দিয়ে তৈরি করা ছিল সেটা এখন আমরা পাইথন দিয়ে তৈরি করছি। তাহলে এটাই হচ্ছে বেসিক গল্প। কথার কথা জাস্ট এক্সাম্পল তোমাদের দিলাম। তো এইভাবে আমাদের টেকনোলজি যেভাবে এগায় আমরাও চেষ্টা করি ওই টেকনোলজিটাকে ম্যাচ করার জন্য। তো সেই জন্যই আমাদের এক্সিস্টিং সফটওয়্যারকে কোনোভাবে আমাদের নতুন করে বানাতে হতে পারে। তো এইটাকেই যখন আমরা এক্সিস্টিং সফটওয়্যারকে নতুন করে বানাই সেই কনসেপ্টটাকে বলা হয় রিইঞ্জিনিয়ারিং। তার মধ্যে কি কি জিনিস থাকে, পুরোনো জিনিসটাকে প্রথমে অ্যানালাইজ করার দরকার, কোথায় কিভাবে বানানো হয়েছে এবং সেখান থেকে তাকে মডিফাই এবং ইমপ্রুভমেন্ট কিন্তু করতে হয়। এখানে ডায়াগ্রাম আছে, দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা ইনভেন্টরি অ্যানালাইসিস করি, মানে অলরেডি যেটা ছিল আমার কাছে সেটাকে আমি অ্যানালাইজ করলাম, সেটাকে আমরা ডকুমেন্ট করি। দেখো ডকুমেন্ট রিকনস্ট্রাকশন, যা যা বুঝলাম সেটাকে একটা ডকুমেন্ট করলাম, তারপর আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং কে অ্যাপ্লাই করি। আমরা পরের লেকচারে দেখবো কাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং, তার ডিটেলস একটা সেপারেট লেকচার আমি বানাবো। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তারপর আমরা কোডকে রিকনস্ট্রাকশন করি, মানে আবার নতুন করে কোড লিখি। অলরেডি যেটা বানানো ছিল তার তো কোড পাবো না, সেই সফটওয়্যারটাকে দেখে বুঝে সেটাকে ডকুমেন্ট করে তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস অ্যাপ্লাই লাগিয়ে তারপরে আমরা কোডকে ফের লিখি, ডেটাকেও রিকনস্ট্রাক্ট করে আবার আমরা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করি। মানে যেটা আমরা অলরেডি আমরা এর আগের যে 60-65 খানা ভিডিও যে কনসেপ্টগুলো দেখেছি, এটা কিন্তু একটা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট, যেখানে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি, করে সেটাকে অ্যানালাইজ করি, করে সেটাকে ডিজাইন করি, ডকুমেন্ট করি, তারপর আমরা কোডিং করি, করে টেস্টিং করি। এইটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। তো এই জিনিসগুলোকে মিলিয়ে কিন্তু আমাদের সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং বলা হয়। ইট হেল্প মেক ওল্ড সফটওয়্যার ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, মেনটেন অ্যান্ড আপগ্রেড টু দ্য মডার্ন টেকনোলজি। অনেক সময় এরকম দেখা গেছে, এই যে কথাটা বললাম যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টের জন্য আমাদের সফটওয়্যার অনেক জায়গায় অনেক প্রবলেম হয়, তো সেটাকে আমাদের আপগ্রেড করার জন্য ওল্ড সফটওয়্যারকে যাতে আমরা ইজি টু আন্ডারস্ট্যান্ড করতে পারি, মেনটেন করতে পারি, তাই জন্য কিন্তু আমাদের এই সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা অ্যাপ্লাই করি বা আমাদের করতে হয়। সব থেকে বড় কথা, শুধু নতুন সফটওয়্যার বানানোর জন্য এটা অ্যাপ্লাই করি না, এর আরো অনেক কারণ আছে। ধরে নাও যে কোম্পানি একটা সফটওয়্যার বানিয়েছে সেই কোম্পানিটা আজ এক্সিস্টিংই করে না, মানে কোনোভাবে বিলুপ্ত হয়ে গেছে আর নেই সেইবার। এবার ধরে নাও এটাকে মেনটেনেন্স করতে হবে, সেই যে যার সফটওয়্যার সে অন্য কোনো কোম্পানিকে দিল, ভাই এটাকে মেনটেন করে নাও, করে নেওয়ার কথা বললো যে আমাদের অনেক সময় আপডেট লাগে, এইসব জিনিস লাগে, তখন সেই কোম্পানিটা কিন্তু রিইঞ্জিনিয়ারিং কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করবে তার ব্যাপারটাকে বোঝার জন্য। মানে কোনো মানুষ অলরেডি তৈরি করে দিয়ে গেছে, সেই জিনিসটাকে যদি আমরা ফের ঘেটে বুঝি যে কিভাবে করেছে, কি কি ব্যাপার ছিল, এই কনসেপ্টটা কি ওয়ান কাইন্ড অফ বলতে পারলো রি ইঞ্জিনিয়ারিং। মানে অলরেডি জিনিসটা বানানো রয়েছে এবং সেটাকে আমি বুঝে আবার কোনোভাবে, সেটা শুধু তৈরি করার কথা হয় না, মেনটেনও করতে পারো, কোনো কিছু একটা সার্টেন কিছু আপডেটও চাইলে করতে পারো। তো সবকিছু কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে। আর এই যে বোঝাটা, একটা এক্সিস্টিং সফটওয়্যারকে বুঝে তার উপরে যে কোনো কিছু কাজ করতে পারো, মেনটেন, আপডেট, নতুন বানাতে পারো, যা কিছু করতে পারো, এই পুরো কনসেপ্টটাই কিন্তু শুধু সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং করে। শুধু নতুন ভাবে বানানোটাই শুধু একটা পার্ট না, এর মধ্যে 3টে পার্ট রয়ে গেছে। মেনটেন করা, কোনো কিছু নতুন কোনো ফিচার্স আপডেট করা, বা পুরো জিনিসটাকে নতুন করে বানানো। 3টেকে মিলিয়েই কিন্তু আমরা বলতে পারি যে আমরা প্রথমে
রি-ইঞ্জিনিয়ারিং এ বুঝলাম, বুঝে এই জিনিসগুলো করলাম, এই হচ্ছে দরকার। এবার ওয়াই ইজ রি-ইঞ্জিনিয়ারিং নিডেড, এই পয়েন্টটা দেখলে আরো ক্লিয়ার হবে। ইমপ্রুভ পারফরমেন্স এন্ড এফিসিয়েন্সি, যেরকম কিছু জায়গায় যদি পারফরমেন্স ল্যাক থাকতো, এফিসিয়েন্ট থাকতো, সেটা কিন্তু আমরা রি-ইঞ্জিনিয়ারিং করে যদি আবার কিছু চেঞ্জেস আনি তাহলে কিন্তু সেটা ভালো হবে। রিডিউস মেনটেনেন্স কস্ট, অবভিয়াসলি ধরে নাও কোনো কোম্পানি খুব হাই লেভেল অফ মেনটেনেন্স কস্ট নিচ্ছে, সেটাকে ছেড়ে আমি যদি অন্য কোনো কোম্পানির কাছে গিয়ে বলি ভাই তুমি আমার সফটওয়্যারটা মেনটেন করো, তাহলে কি হবে? সে হয়তো কম খরচায় করলো, কিন্তু তাকে কিন্তু রি-ইঞ্জিনিয়ারিং করতেই হবে। সে তাহলে বুঝতেই পারবে না কিভাবে সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে, কি কি জিনিস প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছি, কিভাবে কোন কোন ডিজাইন অ্যাপ্লাই করেছি, কিভাবে তার কোড লিখেছি, এগুলো সব থেকে বুঝতে হবে। বোঝার পর সে মেনটেন করবে, হয়তো মেনটেনেন্স কস্টটা অনেকটা এখানে কমে যাবে। আপডেট লেগেসি সিস্টেম টু নিউ টেকনোলজি, তাহলে লেগেসি কথাটার মানে ল্যাগি সিস্টেম বলতে পারো, যেগুলো স্লো সিস্টেমটাকে, এটা অলরেডি সফটওয়্যার চলছে বাট ধরুন অনেক স্লোলি কাজ করছে, সেই সফটওয়্যারটার কনসেপ্টটা, বেস আর্কিটেকচারটা বুঝে আর নতুন ভাবে রি-ইঞ্জিনিয়ারিং ভাবে বুঝে এটাকে নতুন একটা সফটওয়্যার তৈরি করলাম। নতুন ওই কাজটা কিন্তু একই রাখলাম, কিন্তু নতুন ভাবে নতুন টেকনোলজি দিয়ে তৈরি করলাম, যাতে আমাদের সফটওয়্যারে অনেকটা বেটার পারফরমেন্স এবং এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যায়। এনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি, অবভিয়াসলি হয়তো এক্সিস্টিং সফটওয়্যারে কোনো সিকিউরিটি রিলায়েবিলিটি ছিল না, সেটাকে আমরা ভালো করে বুঝলাম, বুঝে আমরা সেই সিকিউরিটি এবং রিলায়েবিলিটিকে ইম্পোজ করলাম। তো এই কারণের জন্য আমরা কিন্তু রি-ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা কিন্তু আমাদের দরকার বলতে পারো। নেক্সট হচ্ছে কি কি অ্যাক্টিভিটিস থাকে, সফটওয়্যার রি-ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, কি কি জিনিস করতে হয় সেটাকে আমরা মোটামুটি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবো। সফটওয়্যার রি-ইঞ্জিনিয়ারিং ইনভলভ সেভারাল কি অ্যাক্টিভিটিস টু আন্ডারস্ট্যান্ড, ইমপ্রুভ অ্যান্ড মডার্নাইজ অ্যান এক্সিস্টিং সিস্টেম, মানে অলরেডি আমরা বুঝতে পারলাম যে আমাদের যে এক্সিস্টিং সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে, ইমপ্রুভ করে এবং মডার্ন টেকনোলজির সঙ্গে কিন্তু আমাদের একই স্রোতে রাখতে হবে। তো এটাই আমাদের রি-ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আমরা মেইনলি করি, তাদের জন্য কি কি অ্যাক্টিভিটিস করবো সেটাকে ভালো করে দেখবো। ফার্স্ট পয়েন্ট দেখছি আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা অলরেডি এর পরের লেকচারে ইন ডেপথ ক্লিয়ার করবো, বাট এখানে একটা আইডিয়া রয়েছে, যেটা পার্ট এটা বলতে পারো একটা সফটওয়্যার রি-ইঞ্জিনিয়ারিং একটা পার্ট হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। কি বলে এটা? আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম বাই অ্যানালাইজিং ইটস কম্পোনেন্ট অ্যান্ড রিলেশনশিপ, মানে এই যে আমরা একটা সফটওয়্যারকে দেখে তার ব্যাপারে বুঝছি যে কিভাবে বানানো হয়েছে, কোন কোন কম্পোনেন্টস রয়েছে এবং তাদের মধ্যে কি কি সম্পর্ক। ধরো না, এই কম্পোনেন্টসকে তোমরা মডিউল বলতে পারো, তোমরা ইউনিটস বা মডিউল অলরেডি শুনেছো, যে আমাদের কতগুলো মডিউল হতে পারে বা রয়েছে, তাদের মধ্যে কি কি সম্পর্ক গঠিত রয়েছে, এই সবগুলোই কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজে কিন্তু দেখি। হেল্পস ওয়েন অরিজিনাল ডকুমেন্ট ইজ মিসিং অর আউটডেটেড, কখন আমরা এটা মেইনলি অ্যাপ্লাই করি, কখন এটা খুব কাজে দেয়। ধরুন না, সফটওয়্যারটা যে বানিয়েছে, যেটা বললাম, সেই কোম্পানিটা হয়তো আজ এক্সিস্টই করে না বা কোম্পানি বন্ধ হয়ে গেছে, বাট আমাকে তো মেনটেন করতে হবে। তো সেই কারণে অন্য কোনো কোম্পানিকে দিলাম, সেই রি-ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজটা করে সে বুঝলো যে কতগুলো কম্পোনেন্ট আছে, তাদের সম্পর্ক কি, যেখানে ডকুমেন্ট তোমার পাওয়া যাচ্ছে না। মানে যখনই আমরা সফটওয়্যার বানাই তার ডকুমেন্টেশন করতে হয় যে কিভাবে বানিয়েছি, কোন কোন সম্পর্ক এ আছে, মডিউলস রয়েছে বা ইউনিটস রয়েছে, কম্পোনেন্টস রয়েছে, তাদের মধ্যে কি সম্পর্ক, কি ডিজাইন ইউজ করেছি, টপ ডাউন না বটম আপ, এই পুরো জিনিসটার ডকুমেন্ট যখন মিসিং, তখন কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে এই জিনিসপত্রগুলো কিন্তু বোঝার চেষ্টা করি। ইউজ টু ক্রিয়েট ফ্রেশ ডকুমেন্ট ফর বেটার মেনটেনেন্স, তো এখান থেকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কি করলাম বুঝলাম, তো বোঝার পর সেটা কি করতে হবে, লিখে তো রাখতে হবে, না তো আমরা ফের ভুলে যাব। তো সেখানে আমরা একটা ফ্রেশ ডকুমেন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি, যেটা এক্সিস্টিং সিস্টেমে যে ডকুমেন্টটা হারিয়ে গেছে বা পাওয়া যাচ্ছে না, বা সে কোম্পানি বন্ধ হয়ে গেছে বলে সে কোম্পানির কাছে ডকুমেন্টটাই নেই, তো নতুন যে কোম্পানি বা কোনো লোক এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেস করে সেই ডকুমেন্টসটা কিন্তু সে ফ্রেশলি তৈরি করতে পারে। এক্সাম্পলে কি বলছে, আ কোম্পানি হ্যাজ ওল্ড সফটওয়্যার উইথ নো ডকুমেন্টেশন, একটা পুরনো সফটওয়্যার আছে যার কোনো ডকুমেন্টেশন নেই, তাহলে ইঞ্জিনিয়াররা কি করবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজ অ্যাপ্লাই করবে টু ফিগার ইট আউট হাউ ইটস ওয়ার্ক বিফোর মেকিং দ্য ইমপ্রুভমেন্ট। কিভাবে কাজ করছে সেটা যদি না বোঝো, তাহলে তোমরা কিভাবে সেটা নতুন ভাবে ইমপ্রুভমেন্ট করতে পারো, তাই না? তাই জন্য ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্ট যেখানে হারিয়ে যায়, সেটা আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে সেটাকে অ্যানালাইজ করি, করে যে ডকুমেন্টটা তৈরি করি, সেটা পরবর্তীকালে আমাদের নতুন কিছু ইমপ্রুভমেন্ট করতে কিন্তু আমাদের খুবই সাহায্য করবে। নেক্সট পয়েন্ট বলছে রিস্ট্রাকচারিং, কি কথাটার মানে, মডিফাইং দ্য কোড টু মেক ইট ক্লিনার, মোর এফিশিয়েন্ট অ্যান্ড মেনটেনেবল। তাহলে এখান থেকে কি আসছে, তাহলে আমাদের ধরে নাও যে এক্সিস্টিং সফটওয়্যারের মধ্যে যে কোডটা ছিল সেটা খুব ভালোভাবে লেখা ছিল না, তো আমরা এখানে রিস্ট্রাকচারিং ফেজে কি করি, আমরা কোডটাকে চেঞ্জ করি, আরো স্পষ্ট করে ফেলি, ক্লিয়ার করে ফেলি, আরো এফিশিয়েন্ট করি এবং মেনটেন যাতে করা যায় সেরকম ধরনের আমরা কোডকে মডিফাই করি। অফেন ইনভলভ কোড রিফ্যাক্টরিং, ইমপ্রুভিং লজিক উইদাউট চেঞ্জিং দ্য ফাংশনালিটি। মানে কোড রিফ্যাক্টরিং কথাটার মানে কি, ধরে নাও তোমার একটা কোড তুমি 4-5 লাইনে লিখেছো, ভালো কথা, তো এখানে আমাদের ধরে নাও যেটা তুমি 2 লাইনে লিখতে পারতে, মানে লজিকটা আরো অপটিমাইজ হতে পারতো,
ঠিক আছে, তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের এটাকে চেঞ্জ করা দরকার, মানে আমাদের লজিককে অপটিমাইজ করা হচ্ছে। ধরে নাও কেউ একটা কোড লিখেছে এন স্কোয়ার কমপ্লেক্সিটিতে, ধরে নাও বাবেল শর্ট ইউজ করে ধরে নাও কেউ একটা কোড লিখেছে। আমি বললাম যে নতুন কোডটা দেখে বললাম তো আমি যদি এখানে মার্জ শর্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এন লগ এনে হয়ে যাবে, তাহলে এটাকে বলা হয় কি লজিকটাকে অপটিমাইজ করা। বাট কাজ কিন্তু শর্টিংই হচ্ছে, বাবেল শর্ট দিয়েও তোমরা কি করো শর্টিংই করো, কিন্তু মার্জ শর্ট দিয়েও কি করা যায় শর্টিংই করা যায়, তো কাজটা একই রয়েছে, কিন্তু আমরা কোডটাকে কি করলাম রিফ্যাক্টর করা, মানে কোডের লজিকটাকে অপটিমাইজ করলাম। এটাও কিন্তু করি এই ফেজে, রিস্ট্রাকচারিং ফেজে কিন্তু এই জিনিসগুলো আমরা করি। হেল্প মেক দ্য সফটওয়্যার ইজি টু রিড এন্ড আপডেট, তাহলে এটা করার থেকে কি হবে সফটওয়্যারটাকে আমরা ইজি টু, আমরা আরামসে ওটাকে ইজিলি পড়তে পারবো এবং পরবর্তীকালে এটাকে আপডেটও করতে পারবো। এক্সাম্পলে কি আছে, আ সিস্টেম হ্যাজ মেসি আনস্ট্রাকচার কোড, রিস্ট্রাকচারিং অর্গানাইজ ইট উইদাউট চেঞ্জিং দ্য ওয়ে ইটস ওয়ার্ক। তাহলে একটা মেসি আনস্ট্রাকচার কোড ছিল একটা সিস্টেমের, তো রিস্ট্রাকচারিং করার পর কি হবে, আমরা আলটিমেটলি কোডগুলোকে অর্গানাইজ করলাম, চেঞ্জ করলাম, কিন্তু তাদের কাজটা কিন্তু একই রাখলাম। এরকম না কাজটা পাল্টে দিইনি, কাজ কিন্তু আমাদের একই আছে, বাট আরেকটু অপটিমাইজ করলাম, আরেকটু স্ট্রাকচার নিয়ে আসলাম, আর কিছুই না। নেক্সট অ্যাক্টিভিটিসের যে পয়েন্টটাকে বলা হয় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং, যেগুলো আমাদের রি ইঞ্জিনিয়ারিং যে ফেজের মধ্যে এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা ডায়াগ্রামে দেখেছি যে এই কাজগুলো কিন্তু মেনলি করা হয়। তো ফরওয়ার্ড মানে কি, মেকিং ইমপ্রুভমেন্ট আফটার অ্যানালাইজিং অ্যান্ড রিস্ট্রাকচারিং দ্য সিস্টেম, মানে এবার যে যখন তুমি অ্যানালাইজ করে ফেললে, রিস্ট্রাকচার করা হয়ে গেল, অ্যানালাইজ করা গেল, প্রথমে তাহলে কি করলাম, প্রথমে অ্যানালাইজটাকেই বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, করে আমি বুঝলাম যে কিভাবে বানানো হয়েছিল আগে, তারপর রিস্ট্রাকচারিং মানে কোডগুলোকে ঠিকঠাক করে নিলাম, তারপর আমরা ইমপ্রুভমেন্ট গুলো করবো, মানে মডার্ন কিছু টেকনোলজিস আমরা অ্যাড করতে পারি, ফিচার্স অ্যাড করতে পারি, চাইলে এই জায়গায় ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিংকে অ্যাপ্লাই করে এগুলো আমি করতে পারি। ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং মানে কি, প্রথমে আমার যে ক্লায়েন্ট বলবে ভাই আমার সিস্টেমটা এই ছিল, এবার তুমি সিস্টেমটাকে ভালো করে পড়াশোনা করো, করে যখন বুঝে যাও কোডটাকে ঠিকঠাক করে, এবার ওরা করে নেবে ইন্টারনালি, ওরা রিস্ট্রাকচার করে নেওয়ার পর তারপর আমাদের ক্লায়েন্ট বলবে যে ভাই আমাকে এই ফিচার্স গুলো একটু অ্যাড অন করে দাও, মানে এখানে নতুন কিছু করে দাও, বা পারফরমেন্সটা ল্যাগ হয়েছে সেটাকে চেঞ্জ করে দাও, ফিচার্স কিছু আপডেট করে দাও, এনহ্যান্স করে দাও, টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করো। তো এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্ট বলবে, তখন সেটা তারা গ্যাদার করে, সেটা যা যা নর্মাল আমাদের ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং প্রসিডিওর আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যেরকম ভাবে চলে সেইভাবে তোমাদের চলবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট পয়েন্টে সেটাই বলেছে, ক্যান ইনক্লুড নিউ ফিচার্স, পারফরমেন্স এনহ্যান্সমেন্ট অর টেকনোলজিক্যাল আপডেট। তাহলে এই জিনিসপত্রগুলো আমাদের ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ফেজে আমাদের নতুন নতুন জিনিসপত্র আমরা অ্যাড করি। হেল্প সফটওয়্যার অ্যাডাপ্ট দ্য মডার্ন নিডস, তো অবভিয়াসলি সফটওয়্যারে যদি আমরা কিছু আপডেট চেঞ্জেস না আনি তাহলে কিন্তু সফটওয়্যারটা সময়ের পর কিন্তু ভালো করে চলবে না, এটা কিন্তু খুব বেসিক কথা। তাহলে এই জিনিসপত্রগুলো যদি রাখি তাহলে গিয়ে একটা সফটওয়্যার খুব ভালো করে পরবর্তীকালে চলবে। এক্সাম্পলে কি বলছে, আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইজ কনভার্টেড ইনটু ওয়েব অ্যাপস টু ওয়ার্ক অন ব্রাউজার ইনস্টেড অফ জাস্ট লোকাল কম্পিউটার। একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল যে শুধু ডেস্কটপে মানে নিজস্ব সিস্টেমে চলতো, সেটাকে আমরা ওয়েব অ্যাপে তৈরি করলাম, তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ কি আমাদের পারফরমেন্স আপগ্রেডেশন হলো, মানে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়ে গেল, বিভিন্ন জায়গায় চলবে। এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং, এরকম ধরনের এক্সাম্পল অনেক হতে পারে, যেটা বললাম এরকম কিন্তু আমাদের হতে পারে। নেক্সট বলছে রিডকুমেন্টেশন, কি বলছে, আপডেটিং আ নিউ টেকনিক্যাল ডকুমেন্ট ফর দ্য সিস্টেম, আপডেটিং অর ক্রিয়েটিং নিউ টেকনিক্যাল ডকুমেন্ট ফর দ্য সিস্টেম, যেটা এক্সিস্টিংলি আমাদের যে সফটওয়্যারটা আমাদের কাছে এসেছিল তার কোনো ডকুমেন্ট ছিল না, তাই জন্যই আমরা কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার ডকুমেন্টেশন তৈরি করলাম, বুঝে এটা তৈরি করলাম। তো এবার ওগুলোকে আবার নতুন করে ডকুমেন্ট তৈরি করাটা, যা চেঞ্জেস করেছি, যা যা জিনিস বুঝেছি, এটাকে বলা হয় রিডকুমেন্টেশন ফেজে এই জিনিসপত্রগুলো করা হয়। ক্রুশিয়াল ইফ দ্য অরিজিনাল ডকুমেন্ট ইজ লস্ট অর আউটডেটেড, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে অলরেডি দেখেছিলাম যে যদি অরিজিনাল ডকুমেন্ট না পাওয়া যায় তখন কিন্তু এটা এই ফেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে আমরা নতুন ভাবে আবার আমরা সেই ডকুমেন্টেশন তৈরি করছি। মেক্স ফিউচার মেনটেনেন্স অ্যান্ড আপগ্রেড ইজিয়ার, মানে পরবর্তীকালে যদি চাও এটাকে মেনটেন করা বা এটাকে আপডেট করাটা কিন্তু খুব ইজিয়ার হয়ে যাবে যদি ডকুমেন্টেশন থাকে। মানে ডকুমেন্টেশন থাকা মানে সে একটা সফটওয়্যার কিভাবে কাজ করছে তার পুরো ডিটেলস জিনিসটা লেখা রয়েছে, কিভাবে বানানো হয়েছে, কি কি মডিউলস রয়েছে, কি কি তার কানেকশনস রয়েছে, কিভাবে কি ডিপেন্ডেন্ট, এগুলো সবকিছুই কিন্তু ডকুমেন্টেশন লেখা থাকে। ডকুমেন্টেশন দেখলেই তো মানুষটা বুঝতে পেরে তার পরবর্তীকালে কিছু চেঞ্জেস করতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। অ্যান ওল্ড সিস্টেম ইজ রি-ইঞ্জিনিয়ার and new document is written
সো ফিউচার ডেভেলপার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মডিফাই ইট। একটা প্রথম একটা ওল্ড সিস্টেম ছিল, এক্সাম্পলে বলছে, এটাকে রিইঞ্জিনিয়ার করে তার নতুন ডকুমেন্ট তৈরি করা হলো, যাতে পরবর্তীকালে ইঞ্জিনিয়ার্স ওটাকে দেখে বুঝে পরবর্তীকালে কোনো চেঞ্জেস করতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো মোটামুটি আমরা দেখে নিলাম আমাদের যতগুলো পয়েন্ট ছিল, আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো দেখলাম। এবার হচ্ছে বেনিফিটস কি বলছে আমাদের সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং এর। সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং মিনস ইমপ্রুভিং অ্যান এক্সিস্টিং সিস্টেম ইনস্টেড অফ বিল্ডিং আ নিউ ওয়ান ফ্রম দ্য স্ক্র্যাচ। এই লাইনটাই তোমাদের অনেক কিছু তোমরা বুঝতে পারছো। দেখো, একটা সিস্টেম আমি ইউজ করছি, আমার কাজের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করছি, তো আমার সফটওয়্যারে ধরে নাও কোনো ল্যাগ, কোনো প্রবলেম রয়েছে এবং তার ডকুমেন্টও মিসিং রয়েছে, যে কোম্পানিকে দিয়ে বানিয়েছিলাম সে কোম্পানিও আজ কোনোভাবে নেই। বাট আমি যদি মনে করি না আবার একটা নতুন সফটওয়্যার বানাবো, তাতে কিন্তু খরচা অনেক বেশি পড়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। তো তাই কারণে আমাদের কিন্তু এই রিইঞ্জিনিয়ারিং করলে তাহলে জিনিসটা আমাদের দুদিকেই অনেকটা, দেখো বুঝতে পারছো, কস্ট সেভিং প্রথম পয়েন্টেই দিয়েছে, অনেক কিছুই আমাদের কিন্তু সেভ হতে পারে, আর সেটা অনেক ইজি বলতে পারো। আর সিস্টেমকে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করা, একটা এক্সিস্টিং সিস্টেমকে স্টাডি করে একটুখানি কিছু চেঞ্জেস করা, এটা কিন্তু অনেকটা ইজি বলতে পারো বা অনেকটা ভালো বলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া। প্রথম তো বলছে কস্ট সেভিং, তো বুঝে গেলে নতুন জিনিস বানাতে গেলে তো খরচা অনেক বেশি পড়বে না। অলরেডি তুমি একটা সিম্পল কথা ভাবো, আমরা যখন কোনো জিনিস কিনি, ধরে না আমরা একটা ফ্রিজ কিনেছি, ফ্রিজটা আমাদের 5 বছর চলেছে, কোনো খারাপ হলো, তো খারাপ হলেই কি নতুন ফ্রিজ কিনে দেবো? কিনতে গেলে আবার 20-25 হাজার টাকা খরচা পড়বে। এটার কি হবে? ওটাকে সারিয়ে না, সারানোটাই ওয়ান কাইন্ড অফ আমরা বলি সফটওয়্যার রিইঞ্জিনিয়ারিং। এটা আরো অনেক এক্সাম্পল হতে পারে। সাইকেল ইউজ করছো, সাইকেলের মধ্যে গিয়ার লাগে, অনেক লোক যারা মোটামুটি সাইকেল চালায়, যাদের সাইকেলের ফ্যাসিনেশন আছে তারা জানে। তো এক্সিস্টিং ধরনের একটা সাইকেল কিনেছো, নর্মাল সাইকেল, সে যদি মনে হলো না সাইকেলটা একটু মডিফাই করবো, গিয়ার লাগিয়ে দাও, তাহলে কি নতুন সাইকেল গিয়ার সাইকেল কিনে নেবে? গিয়ার সাইকেল কিনতে গেলে 7 থেকে 8 হাজার টাকা খরচা আছে। বেটার তুমি ওখানে গিয়ার লাগাও যেখানে তোমার 1000 টাকায় হয়ে যাবে। তো এই ব্যাপারটা যখন আমরা এক্সিস্টিংলি এইভাবেই কাজটা করি, মানে ফ্রম স্ক্র্যাচ থেকে বা নতুন কিছু কিনতে গেলে অনেক কিছু খরচা পড়ে, তো বেটার যেটা রয়েছে সেটার উপরেই কিছু চেঞ্জেস করো, তাতে অনেকটা খরচা কমে যাবে। এটা এখানে বলেছে রিইঞ্জিনিয়ারিং ইজ আ চিপার দ্যান ডেভেলপিং আ নিউ সিস্টেম। প্রথম লাইনে খুব ইজি ভাবে কথাটা বলা আছে। রিইঞ্জিনিয়ারিং করলে অনেকটা সময় কম লাগবে, মানে খরচা কম লাগবে, নতুন থেকে শুরু করলে অনেকটা বেশি লেগে যাবে। ইট ইমপ্রুভ দ্য এক্সিস্টিং সফটওয়্যার, নো লেস মানি স্পেন্ড অন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অবভিয়াসলি এক্সিস্টিং সফটওয়্যারকে আমরা চেঞ্জ করছি, তাহলে এখানে অনেকটাই কম খরচা হবে, কেন কি নর্মাল তৈরি করতে গেলে তাকে ট্রেনিং আছে, ডেভেলপমেন্ট, এগুলো খরচা তো বেশি পড়বে, তার থেকে এটা কিন্তু অনেকটা কম পড়বে বলতে পারো। এক্সাম্পলে কি বলছে, ইনস্টেড অফ বিল্ডিং আ নিউ ওয়েবসাইট, আ কোম্পানি আপগ্রেডস is existing one by improving speed and design। তো বলছে নতুন ওয়েবসাইট বানানোর কি দরকার, অলরেডি চলছে আমার, তো তার একটু স্পিডটা বাড়িয়ে দাও, পারফরমেন্স বাড়িয়ে দাও, ডিজাইন চেঞ্জ করে দাও, তাহলেই হয়ে যাবে। ওটা তাহলে কি খরচাটা একটা কম পড়ে গেল। নেক্সট বলছে লো রিস্ক, ইনস্টেড অফ রিপ্লেসিং দ্য হোল সিস্টেম চেঞ্জেস আর মেড স্টেপ বাই স্টেপ। পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার থেকে বেটার না স্টেপ বাই স্টেপ চেঞ্জ করো, তো এটা ওয়ান কাইন্ড অফ বেনিফিটস বলতে পারো। দিস রিডিউস দ্য রিস্ক অফ লুজিং ইম্পর্টেন্ট ডেটা অন নলেজ। তাহলে এখান থেকে কি হবে, তোমার কি কি আমাদের হেল্প হচ্ছে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট যে ডেটাগুলো সফটওয়্যারে রয়েছে সেটা কিন্তু আমাদের লুজ হওয়ার কিন্তু চান্স অনেকটা কমে যাচ্ছে, এবং নলেজেরও কিন্তু অনেকটা চান্স কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাহলে এগুলো এই রিস্কগুলো কিন্তু আমরা অনেকভাবে বেনিফিশিয়ারি দিকে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এক্সাম্পল কি বলছে, ব্যাংক আপগ্রেড ইজ সিকিউরিটি সিস্টেম উইদাউট শাটিং ইজ এন্টায়ার প্ল্যাটফর্ম। জাস্ট সিকিউরিটি সিস্টেমটাকে আপডেট করলো, এন্টায়ার প্ল্যাটফর্মটাকে না, মানে এন্টায়ার প্ল্যাটফর্মটাকে বন্ধ না করে বেটার সিকিউরিটি সিস্টেমটাকে শুধু সে আপডেট করে নিল। নেক্সট পয়েন্ট বলছে বেটার ফর এক্সিস্টিং স্টাফ। কি বলছে এখানে, দ্য কারেন্ট টিম অলরেডি আন্ডারস্ট্যান্ড দ্য সফটওয়্যার, দেয়ার নলেজ ইজ ইউজ এফিসিয়েন্টলি, রিডিউসিং দ্য নিড অফ নিউ হায়ারিজ। তাহলে গল্পটা এখানে এই যে বেটার ইউজ ফর এক্সিস্টিং স্টাফ কথাটার মানে, দেখো অলরেডি যে সিস্টেমটা আমার কাছে রয়েছে সেটা কারা ব্যবহার করছে, তার সেই কোম্পানির লোকজনরা ব্যবহার করছে, তারা অলরেডি সেটা জানে, তারা ইউজ টু। হুট করে একটা নতুন জিনিস চেঞ্জ করা মানে তাই পুরো জিনিসটা তার কাছে নতুন হয়ে যাবে, তার কাছে সেই নলেজই থাকবে না। তো সেই জন্য সেটা না করে তাহলে রিইঞ্জিনিয়ারিং করে তার মধ্যে কিছু চেঞ্জেস করা বেটার না। তাই এইটা বলতে চেয়েছে যে কারেন্ট টিম অলরেডি তার কাছে সেই নলেজটা রয়েছে, তারা বুঝছে সফটওয়্যারটা কিভাবে কাজ করছে, এটাই সব থেকে বড় কথা, এবং তাদের নলেজটা কি আমরা এফিশিয়েন্টলি এটাকে ইউজ করতে পারি, নতুন লোকদের হায়ার করার দরকার নেই। এক্সাম্পল কি বলছে, ইনস্টেড অফ হায়ারিং নিউ ডেভেলপার, দ্য কোম্পানি ট্রেনস ইজ এক্সিস্টিং টিম টু মডার্নাইজ দ্য ওল্ড সিস্টেম। তাহলে বেটার এখান থেকে, তাই না, যে নতুন লোকদের হায়ার না করে, নতুন ডেভেলপারকে হায়ার না করে এক্সিস্টিং যারা রয়েছে তাদেরকেই ট্রেন করে নাও, তাদেরকে ওল্ড সিস্টেমকে মডার্নাইজ করে নিচ্ছে, অনেকটা খরচা এদিকেও কমে যাবে।
এগুলো হচ্ছে বেনিফিটস বলতে পারো। ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট কি বলছে, চেঞ্জেস আর মেড গ্র্যাজুয়ালি নট অ্যাট অল ওয়ান্স, মানে একবারে না, আস্তে আস্তে চেঞ্জেস গুলো নিয়ে আসে। নট অল অ্যাট ওয়ান্স কথাটার মানে একবারে পুরো চেঞ্জেস আসছে না, আস্তে আস্তে চেঞ্জেস গুলো কিন্তু আমাদের নিয়ে আসা হয় এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টে অ্যাপ্লাই করে। এটা বেনিফিটস বলতে পারো। দ্য সিস্টেম কিপ রানিং ওয়াইল ইমপ্রুভমেন্ট আর বিং মেড, মানে অলরেডি সিস্টেম চলছে, তার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আমরা আস্তে আস্তে কিন্তু করতে থাকছি। এই জন্য এটাকে আমরা মেনলি আমরা মেনটেনেন্স ফেজে কিন্তু ভালো করে এই জিনিসপত্রগুলো পড়ি। এক্সাম্পল কি বলছে, আর সফটওয়্যার অ্যাপ আপডেট ফ্রিকুয়েন্টলি ফিচার্স ওয়ান বাই ওয়ান ইনস্টেড অফ লঞ্চিং আ নিউ ভার্সন, নিউ ভার্সন। তাহলে একটা সফটওয়্যার ধরো মোবাইল অ্যাপ যেটা অলরেডি চলছে, সে আস্তে আস্তে সে ফিচার্স কিন্তু অ্যাড করছে। বেটার একদম নতুন ভার্সন লঞ্চ না করে স্লোলি একটা একটা করে তারা ফিচার্স কিন্তু অ্যাড অন করে যাচ্ছে। এইভাবে কিন্তু তাদের চলছে, এটা এক্সাম্পল রয়েছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম কি কি আমাদের বেনিফিটস বলতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রি ইঞ্জিনিয়ারিং বলতে পারো, রি ইঞ্জিনিয়ারিং এর পুরো একটা আইডিয়া, যেখান থেকে আমরা রি ইঞ্জিনিয়ারিং কি জিনিস, কেন দরকার, তার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে বা কি কি অ্যাক্টিভিটিস মেনলি সেটাও দেখলাম, এবং তার বেনিফিটসটাও আমরা কিন্তু এখান থেকে দেখলাম। মোটামুটি এর বাইরে প্রশ্ন আসার কিন্তু কোনো চান্সই নেই। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো।